এই সব কিছু হলো আমার জন্য। আমার ছেলেটাকে এভাবে সারা জীবন পেঁচা হয়ে জীবন পার করবে নাকি? ও তান্ত্রিক বাবা, কিছু একটা করুন। আমার ছেলের এই অবস্থাতে আমি মা হয়ে আর সহ্য করতে পারছি না। ও মানুষ থেকে কি করে এভাবে পেঁচা হয়ে থাকবে বলুন তো? আপনি আর কোনো কথা বলবেন না। এখন আর কেঁদে কি হবে? আপনার জন্যই তো সবকিছু শেষ হয়ে গেল। ঠিক আছে, আপনি এখানে এসেছেন ভালো কথা, আর একটু পরে আসতে পারলেন না? তাহলে তো আমার অশুভ শক্তির কর্ণধারের সাহায্যে আমি সুমনকে তার আগের রূপ ফিরিয়ে দিতে পারতাম, কিন্তু আপনাকে এক্ষুনি আসতে হলো। আমি কি জানতাম যে এখানে এখন প্রবেশ করলে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে। আপনি আবার একটু চেষ্টা করুন না, যে কোনো উপায়ে ওই অশুভ শক্তির কর্ণধারকে ডেকে এনে আমার সুমনকে আবার আগের রূপ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন। আপনি যেটা বলছেন সেটা করা এতটা সহজ হবে না। অশুভ শক্তির কর্ণধারকে সব সময় সামনে নিয়ে আসা যায় না। এখন আমি শুধুমাত্র তার কাছে আকুতি করতে পারি। সে যদি সহৃদয় হয়ে আবার এখানে এসে সুমনকে তার আগের রূপ ফিরিয়ে দিতে চায়, তবে সুমন তার আগের রূপ ফিরে পাবে। নচেত ওকে এভাবেই পেঁচা হয়ে সারা জীবন কাটাতে হবে। না 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 না, আমার ভুলের শাস্তি আমার সুমন কেন সারা জীবন বয়ে বেড়াবে? আমাদের কাজটা তো প্রায় হয়ে গিয়েছিল। একটুর জন্য পরিপূর্ণ কাজটা করে উঠতে পারলাম না। আসলে ওই রানীমাকে সারাক্ষণ আমার উপর নজরদারি করে কিনা সেটাই বুঝতে পারি না। হ্যাঁ, আমরা তো আর একটু হলেও ফুলকুমারীর কক্ষ থেকে ওই কাপড় আর চুলও সংগ্রহ করে ফেলতে পারতাম। হ্যাঁ, পারতাম, কিন্তু ওই ফুলকুমারীর কক্ষে ঢোকার পরপরই তো রানীমা সেখানে চলে এলেন। দেখুন, আমার কি মনে হয় দিনের বেলায় কোনোভাবে আপনি ওই ফুলকুমারীর চুল বা কাপড়ের অংশ কিছুই জোগাড় করতে পারবেন না, কারণ সবসময় প্রহরীরা, রানীমা, দাসীরা এবং ফুলকুমারী রাজকুমার সব জায়গায় ঘোরাফেরা করতে থাকে রাজপ্রাসাদের। তাই দিনের বেলায় এই কাজটা করা একেবারেই অসম্ভব ব্যাপার। আমার মনে হয় রাতের বেলা গিয়ে চুপি চুপি আমাদের ওগুলো সংগ্রহ করতে হবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু রাতের বেলায় রাজকুমারের কক্ষে কি করে ঢুকবো একবার চিন্তা করে দেখেছিস দাসী? সে চিন্তা আপনি আমার উপরে ছেড়ে দিন। এতদিন রাজপ্রাসাদে কাজ করি, রাজপ্রাসাদের প্রতিটা জিনিসে আমার জানা আছে না। রাজকুমারের কক্ষে প্রবেশ করার একখানা না একখানা উপায় ঠিকই পেয়ে যাব। তাহলে তাহলে দেরি কেন করছিস? চল আমরা এক্ষুনি রওনা দিই, কারণ যে করেই হোক ওগুলো যে আমাদের জোগাড় করতেই হবে। অনেক রাত হয়ে গেছে রাজকুমার, আর রাত জাগার দরকার নেই। চলুন আমরা বরং এবার আমাদের কক্ষে গিয়ে শুয়ে পড়ি। ফুলকুমারী, রোজ যদি এভাবে রাত জাগতে হয় তাহলে তো শরীর খারাপ করবে, তাই না? আর তাছাড়া আজকে তো আমরা দুজন মন ভরে অনেকটা সময় ধরে চাঁদের আলো দেখলাম, দুজনে কত গল্প করলাম। এবার শুয়ে পড়ি কেমন? আর তাছাড়া তোমার মন কি এখন ভালো হয়েছে? রাজকুমারকে আমি কি করে বলি যে আমার মনটার মধ্যে এখনো অস্থিরতা কাজ করছে? কোনোভাবে আমি আমার মনটাকে শান্ত করতে পারছি না। কিন্তু রাজকুমার যদি এটা জানে তাহলে তো আরো চিন্তা করবে। না না, রাজকুমারকে এখন এসব কিচ্ছু বলা যাবে না যে আমি কোনো কিছু নিয়ে এমন চিন্তায় আছি। তবে আমার মনটার মধ্যে আজ কেন এমন ছটফট করছে? কেন কেন আমার মনটা এত উতলা হয়ে আছে? তাহলে তাহলে কি আজ কোনো বড় অঘটন ঘটতে যাচ্ছে? কি হলো কি ফুলকুমারী, তুমি এভাবে চুপ করে আছো কেন? আর তোমার মুখখানা এমন শুকনো দেখাচ্ছে কেন? তুমি কি আবার কোনো কিছু নিয়ে চিন্তা করছো? না না রাজকুমার, আমি কোনো কিছু নিয়ে চিন্তা করছি না। আর তাছাড়া আপনি যতদিন আমার পাশে আছেন ততদিন আমার চিন্তা কিসের বলুন তো? যদি কোনো বিপদ আমাদের সামনে এসে হাজির হয়, আমরা দুজনে একসাথে সেই বিপদকে মোকাবেলা করব। হ্যাঁ ফুলকুমারী, হ্যাঁ। আর পৃথিবীর কোনো শক্তি আমাদের দুজনকে আর কখনো কোনো দিনও আলাদা করতে পারবে না। রাত বেশ গভীর হয়ে যায়। রাজকুমার প্রতাপ একটা কালো কাপড়ে নিজেকে আবৃত করে ফেলে। এই তো, আমাকে দেখে কেউ চিনতেই পারবে না যে আমি কে। আর তাছাড়া আমার কাছে আজকে রাতটাই সব থেকে বড় সুযোগ
আর এই সুযোগটাকে আমার কাজে লাগাতে হবে। আর তাছাড়া আর খুব বেশি একটা সময় নেই, এই সময়ের মধ্যে আমাকে কিছু একটা করতে হবে। রাজকুমার চন্দ্র, এবার তোমাকে আমার কুমকুমের জীবন থেকে চিরকালের মতো সরে যেতে হবে। তুমি আমার কুমকুমকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, আর তার জন্য তোমাকে আমার হাতেই প্রাণ দিতে হবে। তবে আমার একটু কষ্ট হচ্ছে যে তুমি আমার খুব কাছের বন্ধু ছিলে, আর আমার হাতে কিনা তোমাকে মৃত্যুবরণ করতে হবে। সত্যি এটা আমি কখনো কোনো দিনও ভাবিনি। কিন্তু রাজকুমার চন্দ্রকুমার, তুমি আমার যে জায়গাতে হাত দিয়েছো, আর তো কোনো উপায় নেই তোমাকে হত্যা করা ছাড়া। তোমার কাছ থেকে আমার কুমকুমকে আমার কাছে নিয়ে আসতে হলে তোমাকে এই দুনিয়া থেকে বিদায় আমাকে করতেই হবে। তাই বলছি, আমাকে ক্ষমা করে দিও রাজকুমার চন্দ্রকুমার, ক্ষমা করে দিও। ওদিকে ফুলপরি জঙ্গলের মধ্যে একটি কুটিরে একা একা বসবাস করতে থাকে। আজ মনটার মধ্যে বড্ড ছটফট করছে। কতটা দিন হলো আমি আমার পরিরাজ্য থেকে এই পৃথিবীতে এসে রয়েছি। বড্ড ইচ্ছে করে আমার রাজ্যে ফিরে যেতে, আমার কাছের সবার সাথে দেখা করতে, কিন্তু সেই উপায় তো নেই আমার। কারণ আমি তো আর আমার রাজ্যে ফিরে যেতে পারবো না, কারণ আমি তো এখন পরীই নই, আমি একজন সাধারণ মানুষে পরিণত হয়েছি। হ্যাঁ, সাধু বাবার আশীর্বাদে আমি আমার পরিশক্তি কিছুটা ফিরে পেয়েছি, কিন্তু আমি চাইলেও যে সবসময় সেই শক্তি ব্যবহার করতে পারবো না। আর তাছাড়া সেই শক্তির সাহায্যে যে আমি আমার রাজ্যে ফিরে যাব, সেটারও তো উপায় নেই। আচ্ছা, পরিরাজ্যের সবাই কি আমাকে মনে রেখেছে, নাকি আমাকে পরিপূর্ণভাবে ভুলে গিয়েছে? এই সব কিছু ঘটেছে ওই তান্ত্রিক আর ওই সুমনের জন্য। তবে আমিও প্রতিজ্ঞা করছি, ওদেরকে কোনোভাবেই ছাড়বো না আমি। ওদের উপর আমি প্রতিশোধ নেবই। ওরা অন্যায় করছে, ওদের অন্যায়কে প্রশ্রয় দেব না। আর তাছাড়া ওরা তো ফুলকুমারীরও ক্ষতি করার জন্য দিনে দিনে পরিকল্পনা করছে, কিন্তু আমি সেটাও হতে দেব না। আমি যদি বেঁচে থাকি তাহলে ফুলকুমারীর কোনো ক্ষতি আমি হতে দেব না, কিছুতেই না। কিন্তু ফুলকুমারী, রাজকুমার চন্দ্রকুমার, ওরা কেমন আছে? ওরা কি আদৌ ভালো আছে? বেশ কিছুদিন হলো ওদের সাথে দেখা হয়নি। আমার মনে হয় ওদের সাথে একটু দেখা করে আসা উচিত। হ্যাঁ, আমি কাল সকালেই যাব একবার রাজপ্রাসাদে, গিয়ে রাজকুমার চন্দ্রকুমার এবং ফুলকুমারীর সাথে দেখা করে আসবো। ওদিকে দাসী এবং উর্মিমালা চুপি চুপি রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করে। দাসী, আস্তে আস্তে পা চালা, পায়ের শব্দ যেন কোনোভাবে কারো কানে না যায়। আর চোখ কান খোলা রাখ, আমরা যদি কোনো দাসী বা প্রহরীদের সামনে পড়ে যাই তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। কারণ কোনোভাবে কেউ জানতে যদি পারে যে আমরা গভীর রাতে চুরি করে রাজপ্রাসাদে ঢুকেছি, তাহলে কিন্তু অনেক বিপদে পড়ে যাব। না না, আমরা যেই পথ দিয়ে এসেছি এই পথে কেউ থাকে না। আমি সারাক্ষণই রাজপ্রাসাদেই থাকি, আর তাই জানি কখন কোথায় কে থাকে আর না থাকে। তাই বলছি, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমার সাথে চলুন। সেসব না হয় বুঝতে পারলাম, কিন্তু তুই আগে বলতো রাজকুমারের কক্ষে কি করে প্রবেশ করব? তুই তো বলেছিলি রাজপ্রাসাদে আসলেই নাকি তুই রাজকুমারের কক্ষে প্রবেশ করার একটা না একটা ব্যবস্থা ঠিকই করবি। হ্যাঁ, করবই তো। আপনি চুপচাপ দাঁড়ান, আর ঠিক মতো ভালোভাবে মুখটা ঢেকে রাখবেন, কেমন? আমাদের মুখ থেকে যেন কোনোভাবে কাপড় সরে না যায়। সে কথা আমার মাথায় আছে, কিন্তু আর কথা না বাড়িয়ে চল, আমাদের কাজটা যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ করতে হবে, না হলে তো ঝামেলা। না, চলুন, আপনি এক কাজ করুন, আপনি আমার সাথে তাড়াতাড়ি এগিয়ে চলুন। এরপর দাসী এবং উর্মিমালা চুপি চুপি রাজকুমারের কক্ষের দিকে এগিয়ে যেতে থাকে। আর যখনই তারা রাজকুমারের কক্ষের কাছাকাছি যায় তখনই তারা থমকে দাঁড়ায়, কারণ তারা দেখতে পায় একটা কালো কাপড়ে আবৃত একজন লোক তার হাতে একটা চাকু নিয়ে রাজকুমার এবং ফুলকুমারীর কক্ষের দিকে এগিয়ে যাচ্ছে।